আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? ভালো আছি সবাই? কি খবর? সব ঠিক করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা শুরু করি। সো আজকে হচ্ছে আমরা আজকে হচ্ছে আমরা বৃত্ত স্টার্ট করব। ঠিক আছে? সো বৃত্ত সম্পর্কে তোমরা হচ্ছে ক্লাস 8-এ পড়ছিলা, তাই না? বৃত্ত এটা একটা গোল, গোলাকার একটা জিনিস, ঠিক আছে? ফুটবলের মতো গোলাকার একটা জিনিস, তাই না? আচ্ছা, সো বৃত্ত হচ্ছে একটা বিশেষ জ্যামিতিক চিত্র। এই হচ্ছে একটা জ্যামিতিক চিত্র। জ্যামিতিক চিত্রের বৈশিষ্ট্য কি? এই জ্যামিতিক চিত্রের উপর থাকা প্রতিটা বিন্দু, জ্যামিতিক চিত্রের উপরে থাকা প্রতিটা বিন্দু এই জ্যামিতিক চিত্রের ভিতরে থাকা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থাকে। প্রতিটা বিন্দু জ্যামিতিক চিত্রটার ভিতরে থাকা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থাকে। এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র। আর এই যে নির্দিষ্ট দূরত্বটা, এই সমান দূরত্বটা, সবাই যে সমান সমান দূরত্বে আছে, এই নির্দিষ্ট দূরত্বটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কাছে সেই ছোটবেলা থেকেই বৃত্তের একটা সুন্দর সংজ্ঞা আছে যে জ্যামিতিক চিত্রে বিন্দুগুলো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব অবস্থান করে থাকে বৃত্ত বলে। তাহলে এই হচ্ছে বৃত্ত। আচ্ছা, তো এই বৃত্তে হচ্ছে আমরা যদি সবাই মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ? আমাদের গল্প টল্প হয়েছে, আমরা হচ্ছে হ্যালো হ্যালো করে ফেলছি। এখন হচ্ছে সবার কিছু জানা হয়ে গেছে, এখন আমরা একটু কাজে ফেরত আসি, ঠিক আছে? আমরা এখন পড়াশোনায় মনোযোগ দিই, সব কথাবার্তা বাদ। এখন সবাই চলো একটু ক্লাসে মনোযোগ দিই, সব এক্সট্রা কথাবার্তা বাদ। দেখো কি আছে আমাদের বৃত্তের উপরে। দুইটা বিন্দু আছে, ধরো দুইটা বিন্দু। তো বৃত্তের উপরে থাকা যে কোনো দুইটা বিন্দুকে আমরা যদি সংযুক্ত করে দিই, তাহলে আমাদের কাছে কি আসবে? আমাদের কাছে আসবে হচ্ছে একটা জ্যা। এই যে রেখাংশটা, এই রেখাংশটার নাম কি? জ্যা। আবারও বলি, রেখাংশের এই জ্যায়ের সংজ্ঞা কি? রেখাংশটার সংজ্ঞা কি? বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দু, র্যান্ডম যে কোনো দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুকে যদি সংযুক্ত করে ফেলি, আমাদের কাছে আসবে জ্যা। আচ্ছা, তো আমরা ধরো এমনভাবে এমনভাবে দুইটা বিন্দু নিলাম যেন এদেরকে সংযোগ করলে, যে রেখাংশটা আসে বা যে জ্যা আসে, সেই জ্যা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়। সো বুঝতেই পারতেছি যে এই যে জ্যাটা আছে, এই জ্যা যেহেতু মূল বিন্দু দিয়ে গিয়েছে, আসলে এটাকে আমরা ব্যাসও বলতে পারি। কি বলতে পারি? বৃত্তের ব্যাস। আচ্ছা, তো বৃত্তের ব্যাসের মান কত হয়? দেখো ভাইয়া, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। কেন দ্বিগুণ? এখানে আছে আর, এখানে আছে আর। তাহলে সব মিলে বৃত্তের ব্যাস কত আসলো? সব মিলে বৃত্তের ব্যাস আসলো হচ্ছে 2r। সব মিলে বৃত্তের ব্যাস আসলো কত? 2r। আচ্ছা, এখন খেয়াল করো, এবি সিডি দুইটাই কিন্তু বৃত্তের জ্যা, কিন্তু এর মধ্যে এবি হচ্ছে স্পষ্টভাবেই সিডি এর তুলনায় বড়। আচ্ছা, তাহলে এবিও জ্যা, সিডিও জ্যা, কিন্তু এবি হচ্ছে একটা স্পেশাল টাইপের জ্যা। এবি কি? একটা ব্যাস। আচ্ছা, তো দেখো, এই যে এই স্পেশাল যে এবি নিলাম, যেটা হচ্ছে আলটিমেটলি বৃত্তের একটা ব্যাস, এটা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় ব্যাস, সবচেয়ে বড় জ্যা। এটা হচ্ছে কি? বৃত্তের সবচেয়ে বড় জ্যা, সর্ববৃহৎ জ্যা। নিশ্চয়ই এটাও পড়ছিলা ক্লাস 8-এ থাকতে, যে ব্যাস কি? বৃত্তের সর্ববৃহৎ জ্যা বা বৃহত্তম জ্যা। মনে আছে? পড়ছিলা ক্লাস 8-এ থাকতে? ব্যাস হচ্ছে কি? বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। খেয়াল আছে? এটা মনে আছে? নেটের সমস্যা তাহলে তানিশা, নেটের সমস্যা একটু হচ্ছে। ভালো কোনো জায়গায় গিয়ে হচ্ছে মনে হয় পড়াশোনা করতে বসলে ভালো হয়, যেখানে কানেকশন ভালো পাওয়া যায়। আরে সেরা, সবার দেখি খেয়াল আছে, চমৎকার, নাইস। ঠিক আছে। ও, জার্সিটা হচ্ছে আমার আমার ভার্সিটিতে হচ্ছে। এটা হয়ে গেল। এখন দেখো, বৃত্তের বেশ কিছু ফর্মুলা আমাদের জানা আছে। কি কি ফর্মুলা? যেমন ফার্স্ট হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, দাঁড়াও, কালারটা ভালো না, আমার একটা ভালো কালার নেই। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল আসবে কি? পাই আর স্কয়ার। বৃত্তের পরিধি আসবে কি? 2 পাই আর। পরিধি মানে এই যে জ্যামিতিক চিত্রটা আছে, এই জ্যামিতিক চিত্রের পরিসীমা কি বলা হয়? পরিধি। মানে এই যে বক্ররেখাটা আছে, বৃত্তের এই বক্ররেখাটা, এই বক্ররেখার দৈর্ঘ্য কি আমরা বলতেছি কি? বৃত্তের পরিধি। তাহলে এইটা পুরোটা হচ্ছে কি? বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের পরিধি কত? 2 পাই আর। আচ্ছা, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ইকুয়ালস টু পাই লেখা আছে, এই কথাটা একটু হালকা ভুল। দেখো, পরিধি ও ব্যাসের অনুপাত, পরিধি কত? 2 পাই আর, আর ব্যাস কত? 2r। অনুপাত বের করা মানে কি? একটা ভাগ অঙ্ক করা। তাহলে 2 পাই আর বাই 2r। আচ্ছা, তার যদি কাটাকাটি করি, দেখো 2 কাটাকাটি যায়, আর আর কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে পাই বাই 1। তাহলে অনুপাত আসবে কত? পাই:1। তাহলে অনুপাতটা কত? পাই:1। পরিধি ও ব্যাসের অনুপাত কত? পাই:1। একটা প্রশ্ন ফাঁস করে দিই, আজকে কুইজে এটা আসছে।
প্রশ্ন ফাঁস করে দিলাম, আজকে কুইজে আসছে, দেখবো কতজন হচ্ছে এটা পারে। ঠিক আছে, ভুল যেন না হয়, প্রশ্ন কিন্তু ফাঁস করে দিছি, ভুল যেন না হয়। ক্লাসের একদম লাস্টের দিকে গিয়ে আমরা কুইজটা সলভ করব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের প্রথম ক্লাসটা শুরু করি, প্রথম উপপাদ্যটা শুরু করি। তো আমাদের অধ্যায় 8.1 তিনটা উপপাদ্য আছে, তো তিনটার মধ্যে হচ্ছে প্রথমটা আমরা এখন পড়বো। আচ্ছা, তো প্রথমটা আমাকে কি বলতেছে দেখো, বৃত্তের কেন্দ্র, সবাই একটু মনোযোগ দিবা, হ্যাঁ আমরা কিন্তু একদম অ্যাকচুয়াল পড়ায় ঢুকে গেছি, তো সবাই এখন মনোযোগ দিবা, সব কথাবার্তা বন্ধ, সব কথাবার্তা এক্সট্রা বন্ধ। ঠিক আছে, আচ্ছা দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের, ব্যাস ভিন্ন কোন জ্যায়, বৃত্তের মধ্যে বিভিন্ন রকম জ্যায় আছে, তো ব্যাসও একটা জ্যায়, ব্যাস না, ব্যাস ছাড়া অন্য একটা জ্যায়। তাহলে প্রশ্ন লিখেছি কি, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা, মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। আচ্ছা, আমরা যদি তোমাদেরকে একটু বোঝাই, এই হচ্ছে বৃত্তের একটা জ্যায়, ব্যাস বাদে এমনি একটা জ্যায়। আচ্ছা, আমাদের কাছে হচ্ছে কেন্দ্র আছে এখানে, তো কেন্দ্র থেকে আমরা এই জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা আঁকলাম, জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা আঁকলাম, প্রশ্ন এটা বলে দিছে। তার মানে এম সমান সমান বিএম, এম হচ্ছে কি এই জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে প্রশ্নে বলা আছে এম সমান সমান বিএম। আচ্ছা, এটা প্রশ্নে বলে দিছে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এখান থেকে যে এম সমান যদি বিএম হয়, তাহলে প্রমাণ করো ও এম লম্ব এবি। তার মানে এই যে রেখাংশটা আছে, সেই রেখাংশটা আসলে, এই লম্ব রেখাংশটা আসলে কি এবি এর উপরে, মানে এই যে মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশটা আছে ও এম, সেটা আসলে কি এবি এর উপরে লম্ব। মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ ও এম কি এবি এর উপরে লম্ব, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। সবাই একটু ভাইকে বলো প্রশ্ন বুঝতে পারছি কিনা, প্রশ্ন বুঝছো কিনা দ্রুত একটু ভাইকে জানাও, প্রশ্ন বুঝতে পারছি? ওকে, সেরা। আচ্ছা, আমি একটা ইয়েস নো পোল নেই, একটা ইয়েস নো পোল দিছি, সেখানে একটু ভাইকে জানাও। কাছে একটা জ্যা আছে, একটা জ্যা আছে এবি, একটা জ্যা, এবি জ্যার মধ্যবিন্দু এম, আমরা এই মধ্যবিন্দু আর কেন্দ্র যুক্ত করছি, মধ্যবিন্দু আর কেন্দ্র সংযুক্ত করে দিছি, তাহলে ও এম হচ্ছে মধ্যবিন্দু সংযোগ রেখা। ও এম কি মধ্যবিন্দু সংযোগ রেখা। তো এই যে মধ্যবিন্দু সংযোগ রেখা আছে ও এম, প্রশ্নে বলতেছে এই ও এম রেখাটা হচ্ছে এবি এর উপর লম্ব, এটাই প্রশ্ন বলা আছে কি মধ্যবিন্দু সংযোগ রেখা ও এম এবি এর উপরে লম্ব। এবার কি প্রশ্ন বুঝতে পারছি? আচ্ছা, প্রশ্ন বুঝতে পারছি কিনা? হ্যাঁ, ক্লাস 8-এও পড়ছো হয়তো, বা এখন আমরা পড়তেছি, এই আর কি, ক্লাস 8 এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে সেরা। আচ্ছা, তাহলে চলো প্রমাণটা শুরু করি। তো বইয়ের ভিতরে সুন্দর মতো ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, আমি হচ্ছে এখানে, মানে আমরা এখানে হচ্ছে তোমাদেরকে যেগুলো বইতেই দেওয়া আছে সেগুলো ল্যাঙ্গুয়েজ দেখাই দিচ্ছি না, কারণ বইতেই আছে, সো ল্যাঙ্গুয়েজ দেখায় লাভ না, আমরা সেটা পড়ায় দিব। যেগুলো হচ্ছে বইয়ের মানে বইতে যেগুলো করা নাই, সেগুলো ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমাদেরকে আমি ধরায় দিব, এখানে স্লাইডেও দেওয়া আছে, তোমরা যেন নিজেরা পড়তে পারো, যেহেতু বইতে নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো শুরু করি। তো ফার্স্ট হচ্ছে আমাদের কাছে একটু অঙ্কন আছে, অঙ্কন। আবারও বলতেছি সবাইকে, সবাই মনোযোগ দাও, আজকে আমাদের অনেকগুলো উপপাদ্য আছে, সো যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু নিজেই বুঝতে কষ্ট হবে। ঠিক আছে, এক্সট্রা কথাবার্তা আজকে খুব একটা বেশি বলা যাবে না, আজকে ম্যাথে মনোযোগ দিতে হবে। অঙ্কন কি করবো আমরা অঙ্কনে? আমরা হচ্ছে দেখো, আমরা ও কমা এ এবং ও কমা বি যুক্ত করে দিব। আমাদের কাছে তো শুধুমাত্র এ বি একটা জ্যা ছিল, এ বি একটা জ্যা ছিল, তাই না? তাহলে আমরা কি করতেছি এখন, ও কমা এ আর ও কমা বি যুক্ত করতেছি, ও কমা এ ও কমা বি যুক্ত করি, ও কমা এ ও কমা বি যোগ করি। ঠিক আছে, ওকে, ও কমা এ ও কমা বি যোগ করি, ভালো। এবার প্রমাণ, প্রমাণ। এক নম্বর ধাপ, দেখো আমরা এখানে দুইটা ত্রিভুজ পাইছি, ত্রিভুজ ও এম, ত্রিভুজ ও এম ও বি এম, দুইটা ত্রিভুজ আসছে, ত্রিভুজ ও এম, ত্রিভুজ ও বি এম, ত্রিভুজ ও এম ও ত্রিভুজ ও বি এম এ। আচ্ছা, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান কি, নাম্বার ওয়ানে কি দেখো ভাইয়া, প্রশ্নেই বলে দিছে এম সমান বি এম, মধ্যবিন্দু এম হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এম সমান বি এম, এটা প্রশ্নে বলে দেওয়া আছে, তাহলে এম সমান সমান বি এম। মনোযোগ দিয়ে শুনতে বলতেছি কিন্তু সবাইকে, হ্যাঁ, চ্যাট থেকে হাত সরাই নিতে বলছি, কমেন্ট করতে মানা করছি, মনোযোগ দিতে বলছি। আচ্ছা, এরপরে দেখো
ও এ সমান ওবি। কেন? কারণ দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ ও বৃত্তের ব্যাসার্ধ, ওবি ও বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ওবি সমান কি বৃত্তের ব্যাসার্ধ আর। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কি? ও এম সমান ও এম। ও এম সমান ও এম কেন ভাইয়া? কারণ এটা সাধারণ বাহু, উভয় ত্রিভুজে এটা আছে, এটা হচ্ছে কি সাধারণ বাহু। তাহলে উভয় ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য সমান। কেন? কারণ এরা হচ্ছে কি উভয় ত্রিভুজই আছে, সাধারণ বাহু। ও এম সমান ও এম, ও এম সমান ও এম, দুই ত্রিভুজই আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে দুটো ত্রিভুজ লিখলাম, এই দুটো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তো যেহেতু 3 বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, স্পষ্টভাবেই লিখতে পারতেছি এরা পরস্পর সর্বসম। অতএব ত্রিভুজ ও এম এটা হচ্ছে কার সর্বসম? ত্রিভুজ ও বি এম এর সর্বসম। ত্রিভুজ ও এম সর্বসম টু ত্রিভুজ ও বি এম। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তাহলে এটা গেল আমাদের ধাপ 1। এবার হচ্ছে আমরা একটু ধাপ 2-এ যাব। কিসে যাব? ধাপ 2। ধাপ 2, ধাপ 1 শেষ, ধাপ 2। আচ্ছা, দেখো ভাইয়া, ত্রিভুজ ও এম সর্বসম ত্রিভুজ ও বি এম, ত্রিভুজ ও এম সর্বসম ত্রিভুজ ও বি এম। সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোণগুলো পুরোপুরি সমান সমান আসে। এটার মানে তো সর্বসমতা। সর্বসমতা মানে কি? অনুরূপ কোণগুলো অনুরূপ বাহুগুলো সমান হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে কোণ দুইটা আছে, এই যে কোণ দুইটা আছে, এই কোণ আর এই কোণ, এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ দুটো ত্রিভুজের। তাহলে এই কোণগুলো পরস্পর সমান। তার মানে কোণ ও এম এ ইকুয়ালস টু কোণ ও এম, কোণ ও এম বি। আচ্ছা, আবার খেয়াল করে দেখো ভাইয়া, এই দুটো কোণের যোগফল কত আসে? এই দুটো কোণ যোগ হয়ে কি সরল কোণ তৈরি করতেছে না? খেয়াল করছো? ও এম এ আর ও এম বি যোগ হয়ে কি তৈরি করতেছে? ও এম এ আর ও এম বি টোটালি কি একটা সরল কোণ না, একটা সরল রেখা না, এ এম বি, তাই না? আচ্ছা, তাহলে এই দুটো কোণ মিলে একটা সরল কোণ তৈরি করে। আমি একটু নিচে পাঠিয়ে দিই, দাঁড়াও। ওকে, ঠিক আছে। তাহলে দেখো ও এম এ আর ও এম বি দুটো যোগ হয়ে কি করতেছে? পাশাপাশি দুইটা কোণ একটা সরল কোণ তৈরি করতেছে। তার মানে এদের যোগফল কত? 180 ডিগ্রি। তুমি মাত্র লিখছো যে ও এম বি এর মান হচ্ছে ও এম এ এর সমান। তাহলে এই ও এম বি এর জায়গায় আমি ও এম এ লিখতে পারি, ও এম এ যোগ ও এম এ সমান সমান 180 ডিগ্রি। তাহলে 2 ইন্টু ও এম এ সমান সমান 180 ডিগ্রি। তার মানে ও এম এর মান কত? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা প্রমাণ করে দেখাইলাম যে এই যে কোণটা আছে, এই যে কোণটা আছে, এই কোণের মানটা 90 ডিগ্রি। তাহলে এই কোণ 90 ডিগ্রি মানে কি? এর মানে হচ্ছে অবশ্যই অবশ্যই ও এম এবি এর উপর লম্ব। অতএব ও এম এবি এর উপরে লম্ব। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো আমরা এক্ষুনি একবার রিক্যাপ করব। এক্ষুনি একবার রিক্যাপ করব, কেউ কোনো কথা বলবো না, সবাই মনোযোগ দিয়ে শুনবা। রিক্যাপ করার পরে বলবা প্রশ্ন কোথায়। এক্ষুনি আমি একবার রিক্যাপ করতেছি। দেখো, প্রশ্ন আমি আরেকবার বলি। প্রশ্নে বলতেছে যে আমাদের কাছে একটা জ্যা আছে এবি, সেই জ্যার মধ্যবিন্দু এম, মধ্যবিন্দু সংযোগ রেখা ও এম। প্রশ্নে বলতেছে কেন্দ্র থেকে মধ্যবিন্দুর যে সংযোগ রেখাংশ আছে ও এম, কেন্দ্র থেকে মধ্যবিন্দুর অঙ্কিত সংযোগ রেখাংশ ও এম আমাদের এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সরি, জ্যার উপর লম্ব। প্রশ্নে বলতেছে মানে প্রমাণ করতে হবে আমাদেরকে যে প্রমাণ করো যে কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ও এম জ্যা এবি এর উপর লম্ব। তাহলে প্রশ্নে বলা আছে এ এম ইকুয়ালস টু বি এম, মানে এম হচ্ছে মধ্যবিন্দু আর ও এম হচ্ছে সংযোগ রেখাংশ। এখান থেকে আমাদেরকে প্রুফ করতে হবে কি ও এম এবি এর উপরে লম্ব। আচ্ছা, তো ধাপ 1, ধাপ 1-এ আমরা কি করছি? ধাপ 1-এ আমরা দেখো এখানে প্রথমে অঙ্কন করে নিছি, ও এ আর ও বি যোগ করে দিছি, ও কমা এ আর ও কমা বি যোগ করে দিছি। ঠিক আছে। আচ্ছা, দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে ও এম আর ও বি এম। এই দুইটা ত্রিভুজে এম সমান বি এম প্রশ্নেই বলে দেওয়া আছে যে এরা মধ্যবিন্দু, এম মধ্যবিন্দু, তাহলে এম সমান বি এম প্রশ্নে বলা ছিল। এরপরে দেখো ও এ সমান ও বি সমান বৃত্তের ব্যাসার্ধ। ও এ ও বি এরা হচ্ছে কি? ও এ ও বি এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ ও বি এগুলো কি সমান সমান? কেন? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, দেন হচ্ছে ও এম সমান ও এম। এটা কেন লিখছি? কারণ দেখো সাধারণ বাহু দুই ত্রিভুজই আছে, তার মানে দুই ত্রিভুজে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে কোন ত্রিভুজে যদি 3 বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়ে যায়, ওই ত্রিভুজকে আমরা কি বলি? ওই ত্রিভুজকে আমরা বলি সর্বসম ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে কি? সর্বসম মানে হচ্ছে অনুরূপ কোণগুলোর মান সমান হবে। তাহলে ও এম এ আর ও এম বি এই দুটো অনুরূপ কোণের মান সমান। আচ্ছা, এবার দেখো ও এম এ আর ও এম বি যদি যোগ করি 180 ডিগ্রি কোণ তৈরি হয়।
কত কোণ তৈরি হয়? 180 ডিগ্রি কোণ তৈরি হয় এদেরকে যোগ করে দিলে, পাশাপাশি দুটো কোণ, সম্পূরক কোণ। আচ্ছা, তাহলে OMA যেহেতু OMA প্লাস OMB সমান 180 ডিগ্রি, এই OMB এর মান আমি OMA লিখতে পারি। OMB এর মান আমি কি লিখতে পারি? OMA লিখতে পারি। তাহলে OMA প্লাস OMA ইকুয়ালস টু কত? 2OMA ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে OMA এর মান কত? 90 ডিগ্রি। তার মানে এই যে কোণটা আছে, এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, OMA যেহেতু 90 ডিগ্রি, তাহলে বুঝতেই পারতেছি OM কি হবে? AB এর উপর লম্ব। আচ্ছা, একটু ভাইকে বলো বুঝছি কিনা, পারছি কিনা। ওয়ালাইকুম আসসালাম তানিম, এত লেট করে ক্লাসে জয়েন করা ঠিক হয়নি। ওকে, ইয়েস অর নো। দাঁড়াও একটু, তোমরা ধাপ লিখে নিও ভাই, আমি জাস্ট তো সুবিধা হয় যে কোথায় কি আছে। ধাপ না দিলে দেখা যায় আমাদের একটু বুঝতে গিয়ে কষ্ট হয়ে যায়, অঙ্ক মিলে থেকে নিজেদেরই কষ্ট হয়ে যায়। আমাদের এখানে আসলে ঝামেলা নাই, খুব সহমত হয়েছে গতকাল বৃষ্টি হইলে ওগুলোর কারণে হয়তো তোমাদের ওইদিকে ইস্যু হচ্ছে। মানে আমাদের এখান থেকে আর কি ঠিকঠাক মতো সবকিছু দেয়া হচ্ছে। মানে আমি নিজেও আর কি তোমাদের সাথে যখন চ্যাট করি তখন আমি নিজেও আর কি ক্লাস করি, মানে ক্লাস নিজেরটা নিজেই দেখতে পাই। তো আমার এখানে আর কি ঠিকই দেখাচ্ছে, শব্দও ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে আগাই, পরেরটাই যাই। ঠিক আছে, আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের একটা করলারি। এটা খুব একটা বেশি পরীক্ষায় আসে না, এটা জাস্ট রাখছি তোমাদের পড়ার জন্য। তোমাদের যদি কারো ইচ্ছা হয় তোমরা পড়তে পারো। অনুসিদ্ধান্ত আর কি, একটা অনুসিদ্ধান্ত কি যে এখান থেকে আসছে যে দেখো, আমরা যদি হচ্ছে একটু বুঝো, হ্যাঁ সবাই একটু মনোযোগ দাও, এটা আমরা পরেরটা একটু মনোযোগ দিই। দেখো, অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম যে যেহেতু কেন্দ্র থেকে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা AB এর উপর লম্ব হইতেছে, তাহলে এর উল্টা কথা সঠিক। উল্টা কথা কি? যে আমরা যদি হচ্ছে মধ্যবিন্দুতে একটা লম্ব রেখা আঁকি, বুঝো হ্যাঁ, মধ্যবিন্দুতে আমরা যদি একটা লম্ব রেখা আঁকি, এই লম্ব রেখাটা কেন্দ্র দিয়ে যাবে। একটা কথা হচ্ছে কেন্দ্র থেকে মধ্যবিন্দুতে অঙ্কিত রেখা লম্ব হয়, আর উল্টা কথা কি যে আমরা যদি মধ্যবিন্দুতে লম্ব আঁকি সেটা কেন্দ্র দিয়ে যায়। আবারও বুঝো, কেন্দ্র থেকে মধ্যবিন্দুতে অঙ্কিত রেখা লম্ব হয়, যেটা আমরা মাত্র পড়ছি, কেন্দ্র থেকে মধ্যবিন্দুতে অঙ্কিত রেখা লম্ব হয়। আর এখানে কি আছে? এখানে আছে মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব রেখা কেন্দ্র দিয়ে যায়। সো একই, কিন্তু একই মুদ্রার এপিটার ওপিট, ঠিক আছে। সো প্রমাণটাও এই জন্য দেখা যাবে এটার মতোই আসতেছে, সেম টু সেম টাইপের প্রমাণ, জাস্ট হালকা একটু চেঞ্জ আছে যেহেতু বিপরীত প্রমাণ। সো যাই হোক, এটা হচ্ছে তোমাদের আমি সেলফ স্টাডির জন্য রেখে দিলাম। তবে এটা খুব একটা বেশি পরীক্ষা আসতে দেখা যায় না, আসলে আসেই না, মোটেও আসে না। এমসিকিউতে হেল্প হইতে পারে জাস্ট এই লাইনটা, এই যে লাইনটা আছে, এই লাইনটা এমসিকিউতে এবং অন্যান্য ম্যাথ সলভ করতে গেলে, মানে অন্যান্য উপপাদ্য সলভ করতে গেলে কাজে লাগতে পারে, ঠিক আছে। যে এই লাইনটা মূলত যেটা অনুসিদ্ধান্ত, এটা প্রমাণটা খুব একটা বেশি পরীক্ষা আসে না, তোমরা চাইলে এখান থেকে পড়ে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা অনুসিদ্ধান্ত আছে, বেশ কমন সেন্সের মতো একটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তটা কি সেটা আমরা একটু দেখবো। সো তবে তোমাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই। আচ্ছা, দিয়েই ফেলি, তোমাদের প্রতি হচ্ছে আমার একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। তোমরা নিজেরা এক্ষুনি খাতায় ট্রাই করে দেখবা, ঠিক আছে। তো বিশেষ পুরস্কার আজকে ঘোষণা, আমি তোমাদের বলছিলাম না যে প্রতিদিন হচ্ছে আমরা একটা নাম নেওয়ার গেম খেলবো, যে হচ্ছে গেমে জিততে পারবে তার নাম নিব ক্লাসে, ঠিক আছে। তো আজকের গেমটা হচ্ছে এরকম, মনোযোগ দিয়ে সবাই শুনো, হ্যাঁ। চ্যালেঞ্জটা হচ্ছে তোমাদেরকে একটা সরল রেখা আঁকতে হবে। কি আঁকতে হবে? সরল রেখা। এই সরল রেখাটা বৃত্তকে যেন 3বার ছেদ করে, এরকম একটা সরল রেখা আঁকতে হবে। তো আমি কিন্তু পারতেছি না, আমি কিন্তু চ্যালেঞ্জে হেরে গেছি। কেন হেরে গেছি? কারণ আমি একটা সরল রেখা আঁকছি, এটা দেখো বৃত্তকে 2বার ছেদ করতেছে, এখানে এক জায়গায়, এখানে এক জায়গায়, ঠিক আছে। তোমার কাজ হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে কি তোমার প্রতি, যে এমন একটা সরল রেখা আঁকো, সরল রেখা হইতে হবে এবং বৃত্তের উপরে সরল রেখা আঁকতে হবে। সরল রেখাটা যেন বৃত্তকে ছেদ করে। কিভাবে হবে এটা? সরল রেখাটা যেন বৃত্তকে ছেদ করে এবং ছেদবিন্দু সংখ্যা যেন 2-এর অধিক হয়, এটা হচ্ছে চ্যালেঞ্জ, ঠিক আছে। যে পারবে এবং তার হচ্ছে আমি নাম নিব, ঠিক আছে। এবং যে, যাই হোক, সো নর্মালি জিনিসটা হচ্ছে কি যে একটা সরল রেখা আসলে একটা বৃত্তকে সর্বোচ্চ 2বার ছেদ করতে পারবে, 2-এর অধিকবার কোনো সরল রেখা বৃত্তকে ছেদ করতে পারে না। আর তারপরেও যদি হচ্ছে তোমরা কেউ চ্যালেঞ্জ সলভ করতে পারো, তাহলে নোবেলও পেয়ে যেতে পারো। নোবেল তো আসলে ম্যাথে দেয় না, বড় কোনো পুরস্কার পেয়ে যেতে পারো। মানে তুমি বৃত্তকে ধরো 3বার ছেদ করা দিয়েছো একটা সরল রেখা দিয়ে, এটা বড়সড় একটা ব্যাপার না, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম দিয়ে চলে যেতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এখন হচ্ছে উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্য, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। এই যে উপপাদ্যটা পড়ছি এটার বিপরীত উপপাদ্য। বিপরীত উপপাদ্য কি? আমরা এখানে আসলে মূলত মাত্র পড়ছি যে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা জ্যায়ের উপর লম্ব হয়। এর বিপরীত কথা হচ্ছে মধ্যবিন্দুর উপর অঙ্কিত,
আমরা মাত্র পড়ছি মধ্যবিন্দু। আচ্ছা, এই সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, সবাই ওই কথাবার্তা বাদ, এটা নিয়ে কথাবার্তা বাদ। এখন নতুনটা বিপরীত উপপাদ্য নিয়ে কথাবার্তা। আচ্ছা, বিপরীত উপপাদ্যটা কি? আমরা মাত্র পড়ছি মধ্যবিন্দু সংযোগ সরল রেখা জ্যায়ের উপর লম্ব হয়। এর বিপরীত কথা কি? জ্যায়ের উপর অঙ্কিত লম্ব মধ্যবিন্দু সংযোগ সরল রেখা। আবারও বলি, মধ্যবিন্দু সংযোগ সরল রেখা জ্যায়ের উপর লম্ব হয়। এর বিপরীত কথা কি? জ্যায়ের উপর অঙ্কিত লম্ব মধ্যবিন্দু সংযোগ সরল। এখন আমরা এই উল্টা জিনিসটা প্রুফ করব। সো উল্টা জিনিসটা প্রুফ করা কিন্তু আরো সহজ। প্রশ্ন বুঝতে পারছো নাকি একটু জানো? প্রশ্ন বুঝতে পারছো নাকি একটু জানো? প্রশ্নটা কি? যে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব রেখা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে আমরা এখন প্রুফ করতে চাই, এবং আবারও বলি এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা সরাসরি বইয়ের উপপাদ্য না হইলেও বইয়ের বিপরীত উপপাদ্যটা কিন্তু পরীক্ষা আসে, এবং দেখো কাজের মধ্যে এটা তোমাদেরকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখন এটা আমরা সলভ করব। ওকে, প্রশ্ন বুঝতে পারছি? ওমা, আমি অসম্ভব চ্যালেঞ্জ করে দিলাম, তুমি পারতেই পারো ভাই। তুমি যদি পারো তাহলে তো আমাদের সবার জন্য ভালো না? তুমি যেভাবে পারছো, হয়তো নতুন কোনো গণিত আবিষ্কার করে ফেলছো, তখন হচ্ছে দেখা যাবে যে আমাদের সবার জন্যই ভালো, নতুন কিছু শিখলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে, আবারও বলি, দেখো আমরা একটু আগে সলভ করছি মধ্যবিন্দু সংযোগ সরল রেখা। এটা ছিল মধ্যবিন্দু, মধ্যবিন্দু সংযোগ সরল রেখা জ্যায়ের উপর লম্ব। এই লম্বটা প্রুফ করা লাগতো। মধ্যবিন্দু বলা ছিল, সেখান থেকে লম্ব প্রুফ করা লাগছে। এখন উল্টা, উল্টাটা কি? এখন তুমি জানো যে অঙ্কিত সরলরেখাটা একটা লম্ব, অঙ্কিত সরলরেখাটা একটা লম্ব, সেখান থেকে প্রুফ করতে হবে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। উল্টা, একটু আগে মধ্যবিন্দু থেকে লম্ব প্রুফ করছি, এখন লম্ব থেকে মধ্যবিন্দু প্রুফ করতে হবে। সো প্রশ্ন না বুঝলে কিন্তু আসলে উপপাদ্য বুঝে লাভ নেই। সো উপপাদ্যের যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা বুঝতে পারছি কিনা, ইয়েস অর নো? চিটিং কোথায়? ট্রাই করে দেখো, পারতেও তো পারো ভাই, মানুষ কত কিছু করতে পারে, এটা পারবে না? আচ্ছা, ওকে, ঠিক আছে, তোমাদের আমি আবারও দেখাই। আমি হচ্ছে এমনিতে একটা এক্সট্রা পেজ নিতাম, তো আমি একটা পেজ নিয়েই দেখাই, একটু দাঁড়াও। সবাই একটু মনোযোগ দাও। ওইটা চলে গেছে, ওইটার ব্যাপারে আর কেউ কমেন্টও করবে না, আমি আর উত্তর দিব না। হ্যাঁ, ওইটার ব্যাপারে কেউ কমেন্টও করবে না, আমরাও আর কোনো উত্তর দিচ্ছি না। দেখো, আমাদেরকে এখন প্রুফ করা লাগবে কি? আমাদের কাছে একটা বৃত্ত আছে, বৃত্তের একটা কেন্দ্র আছে। আমরা এই বৃত্তে একটা জ্যা নিলাম, যেটা হচ্ছে এবি। আমরা কেন্দ্র থেকে জ্যার উপর একটা লম্ব আঁকলাম। লম্বটা হচ্ছে ধরো কেন্দ্র ও, লম্বটা হচ্ছে ও ডি, লম্বটা হচ্ছে কত? ওডি। তো ওডি লম্ব এবি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমরা লম্ব আঁকছি, প্রমাণ করতে হবে এই লম্ব জ্যা এবি কে সমদ্বিখণ্ডিত করছে, মানে প্রমাণ করতে হবে এম সমান বিএম। এম না, এডি সমান বিডি। প্রমাণ করতে হবে কি? এডি সমান বিডি। এটা আমরা প্রুফ করতে চাই। কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে ও এম ও ওডি লম্ব এবি, ওডি লম্ব এবি। প্রশ্নে বলে দেওয়া আছে আমরা প্রুফ করতে চাই যে এডি আর বিডি পরস্পর সমান, মানে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, মানে লম্বটা যাকে সমদ্বিখণ্ডিত করছে। এবার বুঝতে পারছি? তোমরা যদি হচ্ছে পড়ার সময় পড়া আর গল্পের সময় গল্প, এটা যদি মেনটেন করতে না পারো, তাহলে কিন্তু ভাইয়া কখনোই, যখন আমি পড়াচ্ছি বাট তোমরা অনেকেই এখনো হচ্ছে ওইটার মধ্যে পড়ে আসো। আচ্ছা, তাহলে যদি এটা মেনটেন করতে না পারো, আমি কিন্তু তাহলে তোমাদের সাথে ক্লাসে পড়ার বাইরে একটা টু শব্দও করবো না। তোমরা কি চাও সেটা হোক? তোমরা কি চাও যে ভাইয়া হচ্ছে একদম পড়াইতেই থাকি, টানা পড়াইতেই থাকি, কোনো কথাবার্তা এরকম চাও? যদি চাও তাহলে আমি পড়াইতেই থাকবো, এরকম কোনো কথাবার্তা বলবো না। আর যদি না চাও, তাহলে যখন বলবো ক্লাসে মনোযোগ দিতে, পড়াশোনায় মনোযোগ দিতে পড়াশোনায় মনোযোগ দিবা, যখন গল্প করবো তখন গল্প করবা। এখন বলতেছি ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? সো আমি লাস্ট বারের মতো জিজ্ঞাসা করতেছি, সবাই এটা বুঝতে পারছি কিনা, ইয়েস অর নো? আমি আবারও বল ছাড়তেছি, বুঝলে ইয়েস, না বুঝলে নো। আচ্ছা, করি প্রুফ করা স্টার্ট করি।
কিভাবে প্রুফ করব দেখো, সবার আগে অঙ্কন, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন সবকিছু লিখে দেওয়া আছে, তোমরাও লিখতে পারবা, আমি ওটা পড়াচ্ছি না, এটা পড়ানোর কিছু নাই, আমাদের অঙ্কন থেকে বুঝতে হয়, প্রমাণে লাগে, এই জন্য আমি অঙ্কন থেকে স্টার্ট করতেছি। আর এখানে তো লিখে দেওয়াই আছে, তোমরাও পড়ে নিও, কি কি ল্যাঙ্গুয়েজ লেখা লাগে তোমরাও জানো। আচ্ছা, অঙ্কন হচ্ছে অ্যাকচুয়াল যে উপপাদ্যটা ছিল সেটার মতোই, অ্যাকচুয়াল যে উপপাদ্য ছিল সেটার মতো এটার অঙ্কন। কি করতে হবে আমাদেরকে, এই ও কমা এ আর ও কমা বি যুক্ত করতে হবে। ও কমা এ ও কমা বি যোগ করি, ও কমা এ ও কমা বি যোগ করি। ঠিক আছে, ওকে। প্রমাণ, প্রমাণ ধাপ 1 নম্বর ধাপ। আচ্ছা দেখো, এখানে কি করছিলাম, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছিল অঙ্কনের মাধ্যমে, এখানেও দেখো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। ওইখানে কি করছিলাম, ত্রিভুজগুলোকে সর্বসম প্রমাণ করছিলাম। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ আসলে দেখা যাবে, ম্যাক্সিমাম উপপাদ্য আসলে দেখা যাবে যে তুমি যখন ছবি আঁকবা এরকম দুইটা ত্রিভুজ তৈরি হয়, ম্যাক্সিমাম প্রমাণের ক্ষেত্রে তোমাকে আসলে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হয়। সামহাও যদি তুমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারো তাহলেই কাজ হয়ে গেছে, তাহলেই ইজিলি সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবারও বলি কি করতে হবে তোমাকে, তোমাকে হচ্ছে দেখা যাবে চিত্রটিত্র আঁকার পর ম্যাক্সিমাম উপপাদ্যে এরকম দুটো ত্রিভুজ আসছে, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। যখন দেখবা দুটো ত্রিভুজ সর্বসম, সেখান থেকে কিছু জিনিস সমান সমান লেখা যাবে, দেন তোমার প্রুফটা হয়ে যাবে। এই হচ্ছে জেনারেল প্রুফ ম্যাক্সিমাম ও সম্পাদ্যের ক্ষেত্রে, উপপাদ্যের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখানে এরকম দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে কি ত্রিভুজ ওএডি, আর একটা হচ্ছে কি ত্রিভুজ ওবিডি। আচ্ছা, তাহলে এই দুইটা ত্রিভুজে 1 নম্বরে দেখো ভাইয়া, আমার ওএ সমান সমান ওবি সমান সমান কি বৃত্তের ব্যাসার্ধ। এরা পরস্পর সমান কেন, কারণ এরা বৃত্তের ব্যাসার্ধ। এই দুইটা বাহু পরস্পর সমান কেন, কারণ এরা বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা। 2 নম্বর, ওডি সাধারণ বাহু, মানে ওডি সমান ওডি, কেন, কারণ এটা হচ্ছে সাধারণ বাহু। আচ্ছা, এখন ভাইয়া এরা হচ্ছে পরস্পর, এই দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, কারণ লম্ব আঁকছি আমরা, আমরা কি করছি, লম্ব আঁকছি, ওডি একটা লম্ব, ওডি একটা লম্ব, এটা আমরা লম্ব আঁকছি। তাহলে ওডি যেহেতু লম্ব, তো বুঝতেই পারতেছি এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয়ে যায়, মানে নর্মাল দুইটা ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহুর দৈর্ঘ্য সমান হলে সর্বসম হয়, বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জাস্ট যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয়ে যায় তখনই বলতে পারবো যে হ্যাঁ এটা সর্বসম। শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয়ে যায় তখনই বলে ফেলা যায় যে হ্যাঁ এরা সর্বসম। অতএব এই দুইটা ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ ওএডি সর্বসম ত্রিভুজ ও বিডি। ঠিক আছে, এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের সর্বসমতার উপপাদ্য অনুসারে, সমকোণী ত্রিভুজের সর্বসমতার নিয়ম অনুসারে। নিয়মটা কি, নর্মাল ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহুর দৈর্ঘ্য সমান হওয়া লাগে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো 2 বাহুর দৈর্ঘ্য সমান হলেই বলে ফেলা যায় যে হচ্ছে কি এরা পরস্পর সর্বসম। আচ্ছা, তাহলে যেহেতু এরা সর্বসম তার মানে অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে বলা যায় কি অপর যে বাহুটা বাকি আছে এডি আর বিডি, এদের দৈর্ঘ্য পরস্পর সমান হবে, এডি সমান বিডি, প্রমাণ হয়ে গেল। তো এটা কিন্তু মূল যে উপাদ্য আছে তার থেকে বেশ সহজ, এবং পরীক্ষায় কিন্তু এটাও আসলে আসে। ঠিক আছে, আচ্ছা, সো এটা বেশ ইজি ছিল, আমি আর এটা রিক্যাপ করতে চাচ্ছি না, বাট স্টিল তোমরা একটু ভাইকে বলো বুঝছি কিনা, বুঝতে পারছি কি। আজকে বার্থডে, হ্যাপি বার্থডে ভাইয়া, তোমার নামটা দেখতে পারিনি, দুঃখিত। তাহলে চলো সামনে যাই। আচ্ছা, শর্ট রিক্যাপ দিব। আচ্ছা ঠিক আছে, শর্ট রিক্যাপ আরেকবার তাহলে আমরা একটু দেখে ফেলি কি ছিল। তো ওডি লম্ব এবি হলে, মানে কেন্দ্র থেকে যার উপর একটা লম্ব আঁকা হয়েছে, এই লম্ব হচ্ছে যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে বিশেষ নির্বাচনে কি লিখবা, যে ওডি লম্ব এবি হলে প্রমাণ করতে হবে যে এডি সমান বিডি, বিশেষ নির্বাচন। আচ্ছা, আমরা কি করছি, আমরা হচ্ছে ও কমা এ আর ও কমা বি যোগ করছি। তাহলে এই কাজটা করার মাধ্যমে, ও কমা এ আর ও কমা বি যখন যোগ করছি, এই কাজটা করার মাধ্যমে আমাদের কাছে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, দুইটাই সমকোণী ত্রিভুজ। কেন, কারণ ওডি হচ্ছে লম্ব, ওডি হচ্ছে কি এবি এর উপর লম্ব, তার মানে এই যে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে দুইটাই কি সমকোণী ত্রিভুজ। তাহলে ও এডি আর ও এডি আর হচ্ছে ওবিডি, এই দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ও এ আর ওবি দুইটা পরস্পর সমান, এই দুই বাহুর দৈর্ঘ্য সমান, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ,
একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, আবার দেখো ওডি সমান ওডি, মানে এরা হচ্ছে দুইটা ত্রিভুজেরই বাহু, কিন্তু তারা হচ্ছে কি সাধারণ বাহু। ওডি সমান ওডি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয় তাতেই হচ্ছে সমকোণী ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে যায়। তার মানে এই দুটো সমকোণী ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে কি, তাদের অনুরূপ বাহুগুলোর মান সমান। তার মানে এডি আর বিডি এই দুই ত্রিভুজের এই দুই বাহুর দৈর্ঘ্য পরস্পর কি আসবে, সমান আসবে। তাহলে প্রমাণ হয়ে গেল এডি সমান বিডি। ওকে, ঠিক আছে, চলো আমরা সামনে আগে। হ্যাঁ, ইম্পর্টেন্ট, তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস আমরা সেগুলোই পড়াই ভাইয়া, ঠিক আছে? তা আমরা সবকিছুই পড়াই, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো হচ্ছে তোমাদেরকে আমি বলে দিই। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিই। দেখো এটা বোর্ডে আসছিল পরীক্ষা, রিসেন্ট ইয়ারই আসছে, 22 তো আর খুব বেশি আগে না, তাই না? আচ্ছা, সো এটা একটু পড়ো, এখানে ডিটেলসে দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজটা বলা আছে, তোমার ল্যাঙ্গুয়েজটা দেখে নিও, আমি তো তোমাদের বুঝাই দিলাম। আচ্ছা, এখন আমাদের পরবর্তী উপপাদ্য, এই উপপাদ্যটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এই উপপাদ্যটা ইম্পর্টেন্ট, বইতে যে উপপাদ্যগুলো দেওয়া আছে, তিনটা উপপাদ্য দেওয়া আছে, তিনটা উপপাদ্য ইম্পর্টেন্ট। সো দুইটা উপপাদ্য তোমাদেরকে আমি এখানে পড়ায় দিচ্ছি। 3 নম্বর উপপাদ্যটা হচ্ছে, মানে 2 আর 3 নম্বর উপপাদ্য সেম টু সেম, 2 আর 3 নম্বর উপপাদ্য আসলে সেম, জাস্ট আমাদের একে অপরের বিপরীত। যেমন এখানে বলতেছে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য সমান। এখানে কি বলতেছে দেখো, আমাদের এই উপপাদ্যটা হচ্ছে 3 নম্বর উপপাদ্য, এটা বলতেছে কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য সমান। কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য সমান মানে কথা হইলো, যদি জ্যাগুলো সমদূরবর্তী হয়, জ্যা যদি সমদূরবর্তী হয়, সমদূরবর্তী হয়, জ্যা যদি হচ্ছে সমদূরবর্তী হয়, জ্যায়ের দৈর্ঘ্য সমান হবে। প্রশ্নে বলা আছে জ্যা সমদূরবর্তী, আমাদেরকে দেখাইতে হবে জ্যাগুলোর দৈর্ঘ্য সমান। এটা হচ্ছে কি, এটা হলো উপপাদ্য 3। আচ্ছা, উপপাদ্য 2 কি? দেখো উপপাদ্য 2 তোমাদের হোমওয়ার্কে দিছি, সেম জিনিস, জাস্ট উল্টা। উল্টাটা কি? উল্টাটা হচ্ছে সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। দেখছো? সো সেমই, কিন্তু প্রুফগুলো কিন্তু সেমই, জাস্ট কি হবে, উল্টা হবে, একটা থেকে আরেকটা প্রুফ করতে হবে। একটু আগে আমরা দেখলাম যেরকম সেরকম, প্রথম উপপাদ্য আর বিপরীত উপপাদ্য দেখলাম, সেম টু সেমই, উল্টা আর বিপরীতটা সহজ, এখানেও তাই। সো আমরা এখন যেটা সলভ করবো সেটা একটু তুলনামূলক কঠিন, বাট এর যে বিপরীতটা মানে উপপাদ্য 2 সেটা কিন্তু আসলে সহজ। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা এখন যেটা পড়তেছিলাম সেটাই ফেরত চাই। কোথায় জেনেছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে, কোথায় গেল, এই তো এখানে ছিলাম। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাদেরকে? আমরা যদি হচ্ছে, তাহলে প্রশ্নে বলতেছি কি, যে সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী তাদের সবার দৈর্ঘ্য পরস্পর সমান। আচ্ছা, আমরা একটু ছবিটা বুঝতে চাই ভাইয়া। ছবিটা সমান সমান 180 ডিগ্রি, তার মানে ওএম এর মান কত? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা প্রমাণ করে দেখাইলাম যে এই যে কোণটা আছে, মধ্যবিন্দুর অঙ্কিত সংযোগ রেখাংশ ওএম আমাদের এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সরি, জ্যায়ের উপর লম্ব। প্রশ্নে বলতেছে মানে প্রমাণ করতে হবে আমাদেরকে যে, দেখো এখানে প্রথমে যে সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী তাদের সবার দৈর্ঘ্য পরস্পর সমান। আচ্ছা, আমরা একটু ছবিটা বুঝতে চাই ভাইয়া, ছবিটা বুঝতে চাই। ওকে, তো দেখো আমাদের কাছে দুইটা জ্যা আছে, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে এবি। এখন কেন্দ্র থেকে আমরা এদের দূরত্ব বের করতে চাই। দূরত্ব মানে হচ্ছে ভাইয়া কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বের করার জন্য আমরা কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকবো। যে কোনো কিছুরই দূরত্ব বা লম্ব দূরত্ব বের করতে আমরা কি করি, আমরা হচ্ছে তার উপর একটা লম্ব আঁকি। তাহলে আমরা এই জ্যায়ের লম্ব দূরত্ব বের করতে চাই, এই জন্য কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকছি, এবি জ্যায়ের উপরও লম্ব আঁকছি, আবার সিডি জ্যায়ের উপরও লম্ব আঁকছি। তাহলে এবি জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কত? ওই। এবার বলো তো সিডি জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কত? দেখি কার কার ক্লাসে মনোযোগ আছে। সিডি জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কত বলো ভাইয়াকে দেখি। সিডি জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কত? সেরা, সবাই বলতেছে ওএফ। সবাই তো আর ভুল বলার কথা না, ঠিকই বলতেছো। এবি জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ওই, আর সিডি জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ওএফ। তাহলে বিশেষ নির্বাচন কি হবে? বিশেষ নির্বাচন হবে ওই সমান ওএফ হলে, সমদূরবর্তী মানে কি, দুটো দৈর্ঘ্য সমান, তার মানে ওই সমান ওএফ হলে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এই জ্যা দুইটার দৈর্ঘ্য সমান, তার মানে এবি সমান সিডি।
কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ওই সমান ওএফ হলে প্রমাণ করতে হবে জ্যাদ্বয়ের দৈর্ঘ্য এবি সমান সিডি। তাহলে এইটা জানি, এখান থেকে এটা প্রুফ করব। ওই সমান ওএফ জানি, এখান থেকে এবি সমান সিডি প্রুফ করব। প্রশ্ন বুঝতে পারছি? প্রশ্ন বুঝতে পারছি ভাইয়ারা? আলহামদুলিল্লাহ কাব্য ভালো আছি, কিন্তু তুমি এতক্ষণ পর ভাইয়া আমাদের ক্লাসের অর্ধেকে চলে আসছি, তুমি এখন জয়েন করছো। টাইম মেনটেন করা লাগে তো ভাইয়া, টাইম মতো ক্লাসে না ঢুকলে ক্লাসে ঢুকে লাভ কি? আচ্ছা দেখা যাক, তোমার বার্থডে উপলক্ষে তাড়াতাড়ি ছুটি দেওয়ার ট্রাই করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রশ্নে বলে দিছে দেখো সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে ওই আর ওএফ হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব নির্দেশ করে। সমদূরবর্তী মানে কি, এই দুটো দূরত্ব সমান। প্রশ্নে বলে দিছে এটা শর্ত, উপপাদ্যে একটা শর্ত থাকে, সেই শর্ত থেকে আমরা কিছু একটা প্রুফ করি। আমাদের এই উপপাদ্যের শর্ত কি, ওই সমান ওএফ। প্রুফ করব কি, এবি সমান সিডি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। প্রশ্ন আশা রাখি বুঝতে পারছি আমরা। এখন চলো আমরা প্রমাণ শুরু করি। আচ্ছা, সো এখানেও হচ্ছে আমাদের কাছে অঙ্কন আছে। অঙ্কনটা আমি একটু এখানে লিখে ফেলি ছোট্ট করে। অঙ্কন, আচ্ছা, সো অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে ও কমা এ ও কমা সি যুক্ত করি, মানে এদেরকে যোগ করি, সহজ কথা। ও কমা এ ও কমা সি যোগ করি। ওকে ওকে, ঠিক আছে, এতটুকু হইল। এবার চলো আমরা প্রমাণে যাই। দাঁড়াও, আমরা হচ্ছে এটাকে একটু গুছাই সুন্দর করে জিনিসটাকে। আমরা হচ্ছে এখানে নিচে প্রমাণ করব। গুড। কি করছি আমরা? অঙ্কনটা এখানে আঁকা হয়নি, আমরা হচ্ছে ও কমা এ আর ও কমা সি যুক্ত করছি। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলছিলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার কাছে দুইটা ত্রিভুজ তৈরি হবে। এখানেও তৈরি হয়েছে, এই একটা ত্রিভুজ, এ আর একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। খেয়াল করো আবারও, দুইটা ত্রিভুজ কি 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 হইল? আচ্ছা, এই একটা ত্রিভুজ, এ আর একটা ত্রিভুজ, দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। আমরা এখন আসলে প্রমাণের ভিতরে এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই। তাহলে চলো শুরু করি। প্রমাণ, ধাপ 1। আচ্ছা, এটা তো ধাপ 1ই প্রমাণ হয়ে গেছে। ওকে, আচ্ছা ধাপ 1। তো আমাদের এখানে ধাপ 1-এ কি হবে দেখো, আমরা হচ্ছে একটু বলতে চাই, যেহেতু, মনোযোগ দিয়ে সবাই শুনো, হয় যেহেতু ওই লম্ব এবি, অতএব যেহেতু ওই লম্ব এবি। আচ্ছা, একটু আগে আমরা পড়ছি কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। মাত্র আমরা কি পড়ছি? কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে ওই জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, ওই জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, এটা কি করবে? জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। বুঝতেছো ভালোভাবে? দেখো, কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওই যেহেতু এবি এর উপর লম্ব, এই ওই কি করবে? জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এই সমান বি সমান হাফ এবি, তাই না? অর্ধেক হয়ে গেছে এবি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারতেছি কি, এই এই সমান হাফ এবি। ওই হচ্ছে কি করছে? জ্যাকে সমদ্বিখণ্ডিত করে ফেলছে, জ্যা অর্ধেক হয়ে গেছে ই বিন্দুতে। আচ্ছা, তাহলে এই সমান হাফ এবি। সিমিলার ওয়েতে যেহেতু ওএফ লম্ব সিডি, তাহলে ওএফ হচ্ছে সিডি জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে আমরা লিখতে পারবো কি, ওএফ, সরি ওএফ না সিএফ, আমরা লিখতে পারবো কি, আমরা লিখতে পারবো সিএফ সমান হাফ সিডি। দাঁড়াও, এটা ভিড় হয়ে যাচ্ছে বেশি, এখানে লেখা ঠিক হবে না, আমরা পাশে লিখি, জায়গা তো আছে। আচ্ছা, অতএব সিএফ ইকুয়ালস টু হাফ সিডি। আবারও বলি, এখানে কি হইল? কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, এই লম্বগুলো নির্দিষ্ট যে জ্যাগুলো আছে তাদেরকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এই যে ওএফ লম্ব, সে কি করবে? সিডি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে মানে কি, এই যে অংশগুলো আছে ওএফ ডিএফ, এই অংশগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান, এবং এই অংশগুলোর দৈর্ঘ্য কি, যেহেতু অর্ধেক হয়ে গেছে, সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে পুরোটার অর্ধেক। তাহলে সিএফ হচ্ছে কি, হাফ সিডি। আচ্ছা, তো এটা ছিল আমাদের ধাপ 1। এবার আমরা একটু ধাপ 2-এ যেতে চাই।
ধাপ 2, ধাপ 2তে হচ্ছে আমরা সর্বসমতা প্রমাণ করব। ধাপ 2, আচ্ছা কোন কোন ত্রিভুজ নিয়ে কাজ করব? ত্রিভুজ দেখো এ ও ই ও ত্রিভুজ সি ও এফ। এ 1 নম্বর, দেখো ও এ সমান ওসি, কেন? বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ওসি সমান আর, বৃত্তের ব্যাসার্ধ। ওকে, 2 নম্বর, 2 নম্বরে কি হবে? 2 নম্বরে আসবে হচ্ছে আমাদের ওই সমান ওএফ, কারণ এটা দিয়ে আমরা প্রমাণ শুরু করছি। ওই সমান ওএফ, কেন্দ্র থেকে সমদূরবর্তী। ওই সমান সমান ওএফ। আচ্ছা, তো দেখো ভাইয়া, তোমাদেরকে আমি মাত্র একটা ম্যাথে পড়াইলাম যে যখন সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, যেমন এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয়, তাহলেই বলা যায় যে এই ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে এখানেও বলতে পারতেছি যে এই ত্রিভুজদ্বয় সর্বসম। অতএব ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। আচ্ছা, তাহলে যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, তার মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, অনুরূপ বাহুগুলোর মান সমান। ওকে, তাহলে বলা যাচ্ছে অতএব অনুরূপ বাহু এখানে আছে সিএফ আর এখানে আছে কি এই, তাহলে সিএফ ইকুয়ালস টু এই। এবার দেখো তো ভাইয়া, ধাপ 1-এ তুমি কি লিখে রাখছো? ধাপ 1-এ তুমি লিখে রাখছো এই এর মান হচ্ছে হাফ এবি আর সিএফ এর মান হচ্ছে হাফ সিডি। এই এর মান হচ্ছে হাফ এবি, এই এর মান হচ্ছে হাফ এবি আর সিএফ এর মান হচ্ছে হাফ সিডি। এই যে তুমি লিখে রাখছো, এই মানগুলো এখানে বসায় দাও। সিএফ এর বদলে হাফ সিডি, এই এর বদলে হাফ এবি, বসায় দাও। সিএফ এর বদলে হাফ সিডি, এই এর বদলে হাফ এবি। আচ্ছা, তো দেখো ভাই, এই হাফ কাটা যাচ্ছে এবং সুন্দর মতো প্রমাণ হয়ে যাচ্ছে সিডি ইকুয়ালস টু এবি, বা জ্যাদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান হয়ে গেল তাহলে। আচ্ছা, চলো আমরা আরেকবার এক্ষুনি রিক্যাপ করে ফেলি। সবাই একটু মনোযোগ দাও। দেখো, প্রশ্ন বলতেছে আমাদেরকে কেন্দ্র থেকে সমদূরবর্তী যে, তার মানে কেন্দ্র থেকে যাদের লম্ব দূরত্ব পরস্পর সমান, যেমন আমাদের এখানে দুইটা জায়গা আছে, একটা এবি একটা এসি সিডি। এই দুইটা জায়গায় লম্ব দূরত্ব, একটা হচ্ছে ওই আর একটা লম্ব দূরত্ব ওএফ। তাহলে সমদূরবর্তী, তার মানে লম্ব দূরত্ব সমান, তার মানে ওই সমান ওএফ। এই জায়গাগুলো দৈর্ঘ্য পরস্পর সমান হবে, তার মানে ওই সমান ওএফ হইলে, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব গুলো সমান হইলে প্রমাণ করতে হবে যে জ্যাদের দৈর্ঘ্য পরস্পর সমান, মানে এবি সমান সিডি। তাহলে এটা হইলে এটা প্রুফ করা লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো প্রমাণের দিকে যাই। প্রমাণের আগে আমাদের একটা অঙ্কন আছে, আমরা ও কমা এ আর ও কমা সি যুক্ত করে নিলাম। যুক্ত করেই দেখতে পাচ্ছি ত্রিভুজ তৈরি হচ্ছে। একটা ত্রিভুজ হচ্ছে এওই আর একটা ত্রিভুজ হচ্ছে সিওএফ। এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতে চাই। তো ধাপ 1, দেখো একটু আগে আমরা পড়ছি কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেই অনুযায়ী ওই যেহেতু এবি এর উপর লম্ব, এই কি হবে? হাফ এবি। ওই জিনিসটা হচ্ছে এবি এর উপর লম্ব, তার মানে ওই লম্বটা কি করতেছে? এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করতেছে। তার মানে এই যে সে হচ্ছে কি সম্পূর্ণ জ্যায়ের অর্ধেক, তার মানে এই হচ্ছে হাফ এবি। সিমিলারলি এই ওএফ কি করে? ওএফ হচ্ছে সম্পূর্ণ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, কারণ ওএফ হচ্ছে কি কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। তাহলে এই যে সিএফ রেখাংশটুকু আছে, এই রেখাংশটুকু কি পুরো জ্যায়ের অর্ধেক, তাহলে সিএফ হচ্ছে হাফ সিডি। সেগুলো এখানে লিখে রাখছি যে এই হচ্ছে হাফ এবি আর সিএফ হচ্ছে কি হাফ সিডি। ওকে, তাহলে এটা আমরা লিখে রাখলাম, আমাদের কাজে দিবে। এরপর ধাপ 2, ধাপ 2তে কি করব? ধাপ 2তে হচ্ছে এই যে দুটা ত্রিভুজ আছে, এই দুটা ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ এওই আর ত্রিভুজ সিওএফ। দেখো ওএ আর ওসি পরস্পর সমান, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ, ওএ আর ওসি। এরপরে দেখো ওই সমান ওএফ, এটা নিয়ে আমরা শুরুতেই কাজ করতেছি। সমদূরবর্তী ওই সমান ওএফ, বিশেষ নির্বাচনে তুমি এটা লিখছো। আচ্ছা, তাহলে দেখো সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়ে গেছে, তার মানে বুঝতে হবে সমকোণী ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে বুঝতে হবে যে অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে সিএফ সমান এই, অনুরূপ বাহু কি? সিএফ, এই ত্রিভুজের সিএফ আর এই ত্রিভুজের এই, এরা পরস্পর কি আসবে? তাহলে সমান সমান আসবে। তাহলে সিএফ সমান এই, সিএফ এর ভ্যালু হাফ সিডি, এই এর ভ্যালু হাফ এবি। আমরা ধাপ 1-এ এটা বের করে রাখছি। তাহলে সিএফ সমান এই থেকে হাফ সিডি সমান হাফ এবি, হাফ হাফ কাটাকাটি করলে সিডি সমান এবি, সুন্দর মতো প্রুফ হয়ে গেল। বুঝতে পারছি? ইয়েস অর নো? হ্যাঁ, সাইড নোট দিতে হবে। না, মুখস্থ কেন করবো ভাই? আমি তো বোঝাচ্ছি, মুখস্থ করবা কেন? তুমি বুঝে পড়তে পারতেছো না? মুখস্থ কেন করবো ভাইয়া?
বুঝে পড়লেই তো হয়ে যাচ্ছে। আমি তো তোমাদের বলেও দিচ্ছি কিভাবে প্রুফ করতে হবে, বলেও তো দিলাম তোমাদেরকে, তো একটা সিক্রেটও বলে দিলাম। সিক্রেট কি? তুমি ত্রিভুজ খুঁজো, ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করো, বাকিটা এমনি মিলে যাবে। সিক্রেটটাও তো বলে দিলাম। মুখস্থ কেন করবা? কখনো এগুলো মুখস্থ করবে না, বুঝে পড়া ট্রাই করবা, তাহলে ইনশাল্লাহ পারবা। আরেকটা কথা বলি, এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ উপপাদ্য রিলেটেড আর কোনো চ্যাপ্টার খুব সম্ভবত তোমাদের নাই। অধ্যায় 6 কিন্তু তোমাদের সিলেবাসে নাই, তোমাদের তো সিলেবাসে পুরো বই তো আর নাই, তাই না? তো উপপাদ্য আছে শুধুমাত্র এই চ্যাপ্টারে। এই কারণে এই চ্যাপ্টারে যে উপপাদ্যগুলো আছে সেগুলো গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে। কারণ তোমরা জানো তোমাদের যে গণিত পরীক্ষা হবে সেখানে কিন্তু লিটারালি একটা বিভাগই আছে জ্যামিতি রিলেটেড। তো জ্যামিতির মধ্যে চ্যাপ্টার আছেই 2টা, 7 আর 8 তোমাদের সিলেবাস থেকে খুব সম্ভবত, আমি যতটুকু মনে পড়তেছে আমার। তাহলে সেখান থেকে উপপাদ্য আছে শুধুমাত্র অধ্যায় 8-এ। এই কারণে অধ্যায় 8-এর যে উপপাদ্যগুলো আছে এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই। সেগুলো যদি পড়ে যাও নিশ্চিত মার্ক তুলতে পারবা। কোনো অনিশ্চয়তা নাই যে এটা পড়লে আসবে কিনা, আসবেই, পরীক্ষা আসবেই। এই জন্য মনোযোগ দিয়ে এগুলো পড়তে হবে, ঠিক আছে? ওকে ভাইয়া, আমরা তো লম্ব আঁকছি, আমরা কি বলতেছি দেখো, আমরা হচ্ছে ওই আর ওএফ হচ্ছে লম্ব। আমরা যখন দূরত্ব বের করি তখন তো লম্ব আঁকি না, আমরা যখন কেন্দ্র থেকে দূরত্ব বের করতেছি আমরা তো লম্ব আঁকছি। ওই আর ওএফ তো অঙ্কিত লম্ব, এই জন্য এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ওকে সেরা। তাহলে চলো আমরা সামনে যাই, পরেরটাই যাই। আচ্ছা ঠিক আছে। ও সেরা, দেখতে দেখতে দেখো একটা কুইজ চলে আসলো। চলো আমরা কুইজটা সলভ করি, তোমাদেরকে আমি একটু সময় দিই। কতক্ষণ সময় দিব? 1 মিনিট সময় দিলেই হবে ইনশাল্লাহ। চলো সলভ করি। মানুষ কারেক্ট আনসার করছে, বাট আমি আশা করছিলাম আরো বেশি হবে। খুবই দুঃখিত, তোমরা যে তাড়াহুড়া করে ভুল করো, কি আর করা। আচ্ছা তো চলো দেখি এখানে কাহিনীটা কি। তো ফার্স্ট আমাদেরকে দেখো বলে দিচ্ছে বৃত্তটার ওই সমান 5 সেন্টিমিটার। এখন ও এটা আসলে বৃত্তের ব্যাসার্ধ, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। প্রশ্নে বলে দেওয়া থাক না থাক, বাই ডিফল্ট ও দেখলেই ধরে নিতে হবে এটা আসলে বৃত্তের কেন্দ্র নির্দেশ করতেছে। তাহলে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এ হচ্ছে পরিধির উপরস্থ বিন্দু। এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আচ্ছা তাহলে এই বৃত্তটা পরিধি কত আসবে? দেখো পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর। তাহলে আর এর মান যদি 5 বসাই তাহলে এটা 10 পাই আসে, তাহলে এটা ঠিক আছে। 2 নম্বরে বলতেছে বৃত্তের ক্ষেত্রফল 25 পাই। ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কয়ার। তাহলে আর এর মান যদি 5 বসাই এটা আসতেছে 25 পাই, তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। 3 নম্বরে আছে এবি চাপের দৈর্ঘ্য। আচ্ছা চাপের দৈর্ঘ্যের ফর্মুলা এস ইকুয়ালস টু আর থিটা। ফর্মুলা কি? এস ইকুয়ালস টু আর থিটা। আচ্ছা তো চাপের যে এই যে চাপ, এটা হচ্ছে আমাদের চাপ, এবি চাপ, এবি চাপ। আচ্ছা তো এবি চাপের দৈর্ঘ্য হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। আচ্ছা তো এই যে থিটা কোণটা আছে, এই থিটা কোণটা আসলে রেডিয়ানে নিতে হয়, থিটা কোণটা রেডিয়ানে নিতে হয়, ঠিক আছে? থিটা কোণটাকে রেডিয়ানে নিতে হয়, কিন্তু আমাদের এখানে আছে ডিগ্রিতে। এখানে কি আছে? ডিগ্রিতে। আচ্ছা তাহলে এখন এই 30 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি কত আসবে? তোমরা নিশ্চয়ই ত্রিকোণমিতিতে পড়ছো, রেডিয়ানে কনভার্ট করার জন্য আমরা এই 30 ডিগ্রিকে পাই বাই 180 দ্বারা গুণ করব। দেখা যাবে আসতেছে হচ্ছে পাই বাই 6। তাহলে থিটা কোণের মান হচ্ছে পাই বাই 6, ঠিক আছে? তাহলে আমরা যদি এই যে থিটার রেডিয়ান মান সেটা এবং ব্যাসার্ধের মানটা বসায় দিই, এখানে আসে হচ্ছে 5 ইন্টু পাই বাই 6, তার মানে 5 পাই বাই 6, যেটা এখানে দেখতে পাচ্ছি। তার মানে 3 নাম্বারটাও ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কত হবে? 1, 2 এবং 3, যেটা ডি নাম্বার অপশনে আছে, ঠিক আছে? ওকে না, উপপাদ্য সম্পাদ্য কখনোই বইয়ের বাইরে থেকে আসে না। সম্পাদ্য বলছিলাম, আবারও বলি, জ্যামিতির যে অংশটুকু আছে সে অংশটুকুতে কখনোই বইয়ের বাইরে থেকে আসবে না, বইয়ের ভিতরে যা আছে তাই আসবে। অনুশীলনী আর উদাহরণ করে গেলেই হবে। দেখি কারা কারা আছে আজকে। প্রণয়, মেজবা, ইকরা, আফরা, শাওন, মারুফ, মিনার, মিরাজ, জারিফ, রাগিব। ভেরি গুড, ওকে ঠিক আছে সেরা। তাহলে চলো আমরা সামনে আগাই। আচ্ছা সো এটা খুবই সিলি একটা প্রমাণ, তোমাদেরকে মাত্র বললাম না যে, যদিও বোর্ডে আসে, খেয়াল করছো খুবই রিসেন্ট টাইমে বোর্ডে আসছে, খুবই রিসেন্ট টাইমে বোর্ডে আসে, যদিও বেশ সিলি প্রুফ, বাট বোর্ডে আসে। এই কারণে আমরা হচ্ছে এটাকে দেখবো, আমরাও এটাকে দেখবো। আচ্ছা সো প্রুফটা বেশ ইজি, আমি তোমাদেরকে এখানে আলাদাভাবে করায় দিচ্ছি না, এখানেই করা আছে, সেটাই জাস্ট পড়ায় দিব। সো জিনিসটা হচ্ছে কি, আমরা জানি যে বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা। এখন এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? ফার্স্ট হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ব্যাস নিতে পারি। একটা ব্যাস নিলাম, এবি একটা ব্যাস, ঠিক আছে? এবি একটা ব্যাস। আচ্ছা এরপরে আমি আরেকটা ব্যাস ভিন্ন জ্যা নিলাম, ব্যাসও একটা জ্যা, তো এই ব্যাস ছাড়া আরেকটা জ্যা নিলাম, সিডি একটা জ্যা। আচ্ছা এখন আমাদেরকে দেখাইতে হবে
যে এই সিডি যেটা, এই ব্যাস ভিন্ন যেটা, এটা যেরকমই হোক না কেন, যেরকমই হোক না কেন, এবি এর দৈর্ঘ্য সব সময় সিডি থেকে বড় হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তাহলেই প্রুফ হয়ে যাবে যে জ্যা হিসাবে এবি এর মান সাধারণ জ্যা হিসাবে সিডি থেকে অলওয়েজ বড়। ব্যাস হিসাবে জ্যা এবি এর মান সাধারণ জ্যা হিসাবে সিডি থেকে সবসময় বড় হবে। এটা আমাদেরকে প্রুফ করতে হবে যে এবি ইজ গ্রেটার দেন সিডি। আচ্ছা, এটা প্রুফ করতে পারলে প্রমাণ হয়ে যাবে যে ব্যাস যে কোনো সাধারণ জ্যা থেকে বড়, মানে ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা। ঠিক আছে। আচ্ছা, তো অঙ্কন আছে এখানে একটা, কি অঙ্কন? আমরা হচ্ছে ও কমা সি এবং ও কমা ডি যুক্ত করি। এই যে দেখো অঙ্কনে বলে দিছে ও কমা সি ও কমা ডি যুক্ত করি। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে রেখাংশগুলো আছে ও এ, ও বি, ও সি, ও ডি, তারা সবাই একই বৃত্তের ব্যাসার্ধ, সবাই একই বৃত্তের ব্যাসার্ধ। তো যেহেতু তারা সবাই একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে তারা সবাই পরস্পর সমান, এই সবগুলো দৈর্ঘ্য পরস্পর সমান। আচ্ছা, এবার দেখো আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কোন ত্রিভুজ? দেখো আমাদের এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সুন্দর মতো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এই যে মাঝখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। তাহলে দেখো এই ওসি আর ওডি এর যোগফল তৃতীয় বাহু সিডি অপেক্ষা অবশ্যই কি হবে? বড় হবে। এই যে এখানে লেখা আছে যে কোনো দুই বাহু ওসি আর ওডি এর যোগফল তৃতীয় বাহু সিডি অপেক্ষা বড়, ওসি আর ওডি এর যোগফল তৃতীয় বাহু সিডি অপেক্ষা বড়। আচ্ছা, এখন ভাইয়া খেয়াল করো, আমরা চাইলেই একটা কাজ করতে পারি। কি করতে পারি? দেখো ভাইয়া, এই যে ওসি এটা বৃত্তের ব্যাসার্ধের মান, আবার ও এ এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওসি এর বদলে আমরা ও এ লিখতে পারি যেহেতু দুটো পরস্পর সমান। আবার খেয়াল করো এই ওডি বৃত্তের ব্যাসার্ধ, ওবিও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা এই ওডি এর বদলে ওবি লিখতে পারি। ঠিক আছে, দাঁড়াও একটু আমি এটাকে আরেকটু সুন্দরভাবে গোল করি। আচ্ছা, তাহলে যেহেতু ও এ, ওবি, ওসি, ওডি সবগুলোর মানই সমান, আমরা ওসি এর বদলে ও এ লিখতে পারি আর ওডি এর বদলে ওবি লিখতে পারি। তাহলে আসলো কি ওবি প্লাস ও এ, সরি ও এ প্লাস ওবি ইজ গ্রেটার দেন সিডি। আচ্ছা, এখন ও এ প্লাস ওবি এটা আমাকে কি দিচ্ছে? ও এ প্লাস ওবি এটা আমাকে কি দিচ্ছে? খেয়াল করো, ও এ হচ্ছে এতটুকু অংশ, ওবি হচ্ছে এতটুকু অংশ, এদেরকে যদি আমি যোগ করে ফেলি সব মিলে কি আসবে? এবি চলে আসবে না? সব মিলে কি আসবে? এবি আসবে। দেখো তাই আসছে। ও এ প্লাস ওবি আসলে কি? ছবির দিকে তাকাও, ও এ হচ্ছে এই যে আমাদের এবি ব্যাস, এবি ব্যাসেরই দুইটা অংশ ও এ আর ওবি, এদেরকে যোগ করলে কি আসবে? পুরো এবি চলে আসবে। তাহলে এবি গ্রেটার দেন সিডি ইজিলি প্রমাণ হয়ে গেল, তাই না? সো খুবই সিলি একটা প্রুফ, খুবই ইজি একটা প্রুফ, বাট পরীক্ষা কিন্তু রিসেন্ট টাইমে আসতে থেকে গেছে, তো তোমাদের টাইমে আসার বেশ সম্ভাবনা আছে। বুঝতে পারছি কি ভাইকে একটু বলো, বুঝতে পারছি কিনা ভাইকে একটু জানাও। ইয়েস করলাম। বইয়ের সরাসরি উপাদ্য বা অনুসিদ্ধান্ত বা কাজে যেটা দেওয়া আছে সেটা, এখন হচ্ছে অনুশীলনীতে ঢুকতেছি। আজকে আমরা অনুশীলনী প্রথম দুইটা উপাদ্য করব, তার মধ্যে এটা হচ্ছে প্রথমটা, এরপরে আমরা 2 নাম্বারটাও করব। ঠিক আছে। আচ্ছা, সো আমরা চলো এটা একটু শুরু করি। তো এই উপাদ্যটা একটু লজিক ভিত্তিক, এই উপাদ্যটা একটু লজিক ভিত্তিক, এটা তেমন কঠিন কিছু না, কিন্তু এটা একটু লজিক্যাল। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল কম, লজিক্যাল বেশি, ম্যাথমেটিক্যাল কম, লজিক্যাল বেশি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা চলো শুরু করি। কি বলতেছে আমাদেরকে আগে একটু পড়ে নি। প্রশ্নে বলা হচ্ছে যে দুটো সমান্তরাল জ্যা আছে, এই সমান্তরাল জ্যাগুলোর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর লম্ব। আচ্ছা, আমি যদি একটু এক্সট্রা ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের কাছে দেখো এরকম একটা বৃত্ত আছে, এই হচ্ছে বৃত্তটা, এই বৃত্ত হচ্ছে আমরা দুইটা জ্যা আঁকলাম, এই হচ্ছে একটা জ্যা এবি আর এই হচ্ছে আরেকটা জ্যা সিডি। ঠিক আছে, জ্যাগুলো সমান্তরাল, সমান না কিন্তু সমান্তরাল, সমান হইতেও পারে নাও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, সমান্তরাল হইতে হবে। ঠিক আছে, হইছে সমান্তরাল, ধরে নাও হইছে, ধরে নাও এটাই হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে জ্যাগুলো হচ্ছে সমান্তরাল, এবি সমান্তরাল সিডি। এবি সমান্তরাল সিডি। ঠিক আছে, আবারও বলতেছি এই প্রমাণটা বেশ লজিক্যাল, বেশ যুক্তি নির্ভর, নট ম্যাথমেটিক্যাল। ঠিক আছে, সো একটু ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো কাজ করা যাবে না, কোনো কিছু চাইটা লেখাও যাবে না। ঠিক আছে, যখন জিজ্ঞাসা করবে বুঝছি কিনা তখন বলবে হ্যাঁ বুঝছি বা বুঝি নাই। তোমরা অনেক সময় কি করো, ভাই যখন বুঝাই তখনই লিখে ফেলো, মানে ভাইয়ের কথা না শুনে ভাই ধরো বুঝাইছি, তুমি বুঝো নাই। আমি কিন্তু জিনিসটা নিজে থেকে আমি একাই কিন্তু জিনিসটা আবারও বুঝাই, আর তুমি কি করো, তুমি হচ্ছে লিখে ফেলো ভাই এটা বুঝি নাই, ওই যে লিখতেছো এটা বুঝি নাই, এটা বলতে গিয়ে ভাইয়া যে আবার বুঝাইতেছিলাম তখন মনোযোগ নষ্ট হয়ে গেছে।
এই জন্য যতক্ষণ না জিজ্ঞাসা করব যে বলো ভাইয়াকে প্রশ্ন কি বলছে, দুইটা জ্যা পরস্পর সমান্তরাল, এবি সমান্তরাল সিডি, জ্যার দুইটা মধ্যবিন্দু, দুইটা জ্যার দুইটা মধ্যবিন্দু, একটার মধ্যবিন্দু ধরা হচ্ছে এম, আর একটা মধ্যবিন্দু ধরা হচ্ছে এন। ঠিক আছে? আচ্ছা, তো প্রশ্নে বলতেছে জ্যাদের মধ্যবিন্দুর এই যে সংযোগ সরল রেখাটা আছে, জ্যাদয়ের মধ্যবিন্দুর যে সংযোগ সরল রেখাটা আছে, দাঁড়াও, হ্যাঁ, জ্যাদয়ের মধ্যবিন্দুর যে সংযোগ সরল রেখাটা আছে, এই সংযোগকারী সরল রেখাটা হচ্ছে কেন্দ্র দিয়ে যায় এবং এই সরল রেখাটা হচ্ছে জ্যাদয়ের উপর লম্ব। আবারও বলি, জ্যাদয়ের মধ্যবিন্দু সংযোগকারী যে সরল রেখাটা আছে, এই সরল রেখাটা, জ্যাদয়ের মধ্যবিন্দু সংযোগকারী যে সরল রেখাটা আছে, এই সরল রেখাটা কেন্দ্রগামী এবং এই সরল রেখাটা জ্যাদয়ের উপর লম্ব। ঠিক আছে, এটা আমরা প্রুফ করতে চাই। ওকে, তাহলে চলো আমরা প্রমাণ করা শুরু করি। ফার্স্ট হচ্ছে আমরা একটু কেন্দ্র চিহ্নিত করি। ধরো এইখানে কোন এক জায়গায় কেন্দ্র আছে, কেন্দ্রটা ধরো এই এম এন রেখার উপরে নাই, কেন্দ্র ধরো শুরুতে এম এন রেখার উপরে নাই, আমরা ধরে নিলাম ফর লজিক সেক যে নাই। আচ্ছা, তাহলে কেন্দ্রটা হচ্ছে ও, তাহলে অঙ্কনটা হচ্ছে আমরা এই কেন্দ্র থেকে জ্যাগুলোর উপর দুইটা লম্ব আঁকবো, একটা লম্ব হচ্ছে ও এম আর একটা লম্ব হচ্ছে ও এন। দাঁড়াও একটু ভালো করে আঁকি। কেন্দ্রটা হচ্ছে ধরো এখানে আছে, তাহলে আমরা কি করতেছি, কেন্দ্র ও থেকে জ্যাগুলোর উপর লম্ব আঁকতেছি, একটা হচ্ছে ও এম আর একটা লম্ব হচ্ছে ও এন। ঠিক আছে, তাহলে অঙ্কন, অঙ্কনে কি আসলো, অঙ্কনে কি আসলো, ও এম লম্ব, ও এম লম্ব এবি ও ও এন লম্ব সিডি আঁকি। ঠিক আছে, দুইটা লম্ব আঁকছি। আচ্ছা, প্রমাণ, প্রমাণ, আচ্ছা একটু দাঁড়াও, এম আর এন তো মধ্যবিন্দু তাই না? আচ্ছা দাঁড়াও, আমি একটু ভুল বলছি, খুবই দুঃখিত, এটা আসলে লম্ব হবে না, আমি একটু ভুল বলছি, আবার বলতেছি, দাঁড়াও, সরি, খুবই দুঃখিত, আমরা আসলে লম্ব আঁকি না, আমি এটাকে আবারও মুছি, দাঁড়াও, আচ্ছা সরি, দেখো আমরা কেন্দ্র এবং মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখা আঁকছি, মানে সহজ কথায় ও কমা এম এবং ও কমা এন যুক্ত করছি, ও কমা এম এবং ও কমা এন। ছবিটা ভালো হচ্ছে না কেন? ওকে, ঠিক আছে, বেটার। আচ্ছা, কি বলবো আমরা তাহলে অঙ্কনে, ও কমা এম ও কমা এন যোগ করি, ও কমা এম ও কমা এন যোগ করি। ঠিক আছে, অঙ্কন গেল, প্রমাণ। আচ্ছা দেখো, আমি আর ধাপ টাপ কিছু লিখতেছি না, আমি জাস্ট প্রমাণটা করে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো দেখো ভাইয়া, এম হচ্ছে মধ্যবিন্দু, কেন্দ্র থেকে মধ্যবিন্দুর সংযোগকারী রেখাংশ, কেন্দ্র থেকে মধ্যবিন্দু এম মধ্যবিন্দু, কারণ আমরা শুরু থেকেই মধ্যবিন্দু নিয়ে কাজ করতেছি, শুরু থেকে আমরা কি নিয়ে কাজ করতেছি, মধ্যবিন্দু নিয়ে কাজ করতেছি, জ্যাগুলোর মধ্যবিন্দু নিয়ে কাজ করতেছি, শুরু থেকেই এম এবং এন কে মধ্যবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে এম হচ্ছে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগকারী সরল রেখা কি হবে, মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগকারী সরল রেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে, জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগকারী সরল রেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। আচ্ছা, তাহলে যেহেতু এম মধ্যবিন্দু, এম মধ্যবিন্দু একদম প্রথম উপাদ্য আমরা যেটা পড়ছি আছে ক্লাসে, অতএব ও এম লম্ব এবি। সিমিলারলি আমরা বলতে পারি যে যেহেতু এন মধ্যবিন্দু, অতএব ও এন লম্ব সিডি। আচ্ছা, এবার দেখো যেহেতু এবি আর সিডি সমান্তরাল, এই পার্টটাই ক্রুশিয়াল, এটা যদি বুঝে ফেলো তাহলে কাজ শেষ, এটা যদি বুঝে ফেলো তাহলে কাজ শেষ। দেখো এবি আর সিডি হচ্ছে সমান্তরাল, এখন আমরা কিছু নর্মাল কথাবার্তা বলবো, নর্মাল কথাবার্তা। দেখো দুইটা সমান্তরাল সরল রেখা আছে, দুইটা সমান্তরাল সরল রেখা আছে, ঠিক আছে? আচ্ছা, তো তুমি একটা নির্দিষ্ট বিন্দু নিলা,
এদের বাইরের একটা বিন্দু। দেন তুমি এই বিন্দু থেকে একটা সরলরেখার উপর একটা লম্ব আঁকছো, সমান্তরাল সরলরেখাগুলোর মধ্যে একটার উপর লম্ব আঁকছো, ঠিক আছে? ওকে, সিমিলারলি তুমি হচ্ছে এই বিন্দু থেকেই অপর যে আর একটা সমান্তরাল সরলরেখা আছে তার উপরেও লম্ব আঁকছো, এই সেম বিন্দু থেকে অপর সরলরেখার উপর একটা লম্ব আঁকছো। আচ্ছা, এবার তোমাদের প্রতি ভাইয়ার একটা প্রশ্ন, ভাইয়াকে একটু বলো তো, এই যে সবুজ লম্ব আর এই কমলা লম্ব সমান্তরাল যে সরলরেখাগুলো আছে, দুইটা আলাদা আলাদা সমান্তরাল সরলরেখার উপরে তুমি একই বিন্দু থেকে দুইটা আলাদা আলাদা লম্ব আঁকছো। এই যে লম্ব রেখাগুলো, এই লম্ব রেখাগুলো আলাদা না একই রেখা? লম্ব রেখাগুলো কি আলাদা হবে না একই রেখা হবে? একটু ভাইকে জানাও। আমরা নির্দিষ্ট একটা বিন্দু থেকে পরস্পর সমান্তরাল দুইটা রেখার উপরে পৃথক পৃথক দুইটা লম্ব আঁকি। এই লম্বগুলো আসলে পৃথক পৃথক হয় না, এরা আসলে পরস্পর একই হয়, একই রেখা হয়, এগুলো আসলে আলাদা কোনো রেখা না। তাহলে যেহেতু এবি সমান্তরাল সিডি, অতএব ওএম ও ওএন একই সরলরেখা নির্দেশ করে, একই সরলরেখা নির্দেশ করে, বা একই সরলরেখা, জাস্ট আমি ছোট করে লিখে রাখতেছি। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু ওএম আর ওএন একই সরলরেখা, তার মানে ও এম ও এন একই সরলরেখায় অবস্থিত। এই তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা, তাহলে এটাতে কি লাভ হইলো ভাইয়া? লাভ হইছে, দেখো, যেহেতু এই তিনটা বিন্দু, এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু একই সরলরেখা অবস্থিত, এই সরলরেখাটা তো আসলে এম এন সরলরেখা, এই সরলরেখাটা কি আসলে এম এন সরলরেখা, তার মানে কেন্দ্র ও এম এন সরলরেখার উপরে অবস্থিত। এম এন বলো, ও এম এন বলো, ও এম বলো, ও এন বলো, আলটিমেটলি তো একই রেখা, তাই না? তার আমরা মাত্র প্রমাণ করছি যে ও এম এবং এন তারা একই সরলরেখায় অবস্থিত, তার মানে কি ও বা কেন্দ্র এই যে সরলরেখাটা আছে এম এন সরলরেখা তার উপর অবস্থিত। তাহলে ইজিলি প্রমাণ হয়ে গেল যে ও এম এন সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এবং পাশাপাশি দেখো, মাত্র আমরা এটাও প্রুফ করে ফেলছি যে ও এম হচ্ছে এবি এর উপর লম্ব আর ও এন হচ্ছে সিডি এর উপর লম্ব। তার মানে এই যে পুরো রেখাটা আছে এম এন, সেটা এবি এর উপরও লম্ব, সিডি এর উপরও লম্ব, কারণ ও এম আর ও এন কি আলাদা কোনো রেখা না, তারা আসলে একই রেখা, ঠিক আছে? আচ্ছা, এখানেও বলে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও আলাদা হবে। আচ্ছা, তো আমাদের হাতে আসলে খুব একটা বেশি সময় নেই, সো আমি হচ্ছে কুইজটা তোমাদেরকে দিতে পারতেছি না, আমি জাস্ট উত্তরটা দাগায় দিই। এটা ছিল ফাঁস করা কুইজ। তো ফাঁস করা কেন বলতেছি, কারণ হচ্ছে তোমরা অনেকে আনসার করতে গিয়ে π/1 দাগাইতা, বাট সেটা আসলে হবে না, কারণ আমরা পড়ছি পরিধি ও ব্যাসের অনুপাত। পরিধি ও ব্যাসের অনুপাত, এখানে আছে ব্যাস ও পরিধির অনুপাত, যেটা হচ্ছে কি একটু উল্টা উল্টা। তো আমাদের উল্টো অনুপাত লাগবে। আমরা পড়ছি পরিধি ও ব্যাসের অনুপাত π/1, এখানে লাগবে উল্টো অনুপাত। উল্টো অনুপাত কত? 1:π। এই কারণে এ নাম্বারটা সঠিক উত্তর, সি নাম্বারটা না। কুইজ যদি এটা আমি দিতাম, আমি প্রিটি শিওর ছিলাম যে অনেকেই ভুল করতা, সি দাগাইতা, কারণ তোমাদের আমি সি পড়াইছি। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের লাস্ট উপপাদ্য আমি একটু ছোট্ট করে দেখায় দিই, আমি জাস্ট বলে শেষ করে ফেলি। আমাদের ক্লাস শেষ হয়ে গেছে আসলে, এটাই লাস্ট, এরপর আর কোনো কিছু নাই। আচ্ছা, দেখো কি বলতেছে, একটু খেয়াল করো। বলতেছে কোন বৃত্তের এবি ও এসি জ্যা দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, প্রমাণ করো যে এবি সমান এসি। আচ্ছা, আমাদের কাছে দুইটা জ্যা আছে, দুইটা জ্যাই নির্দিষ্ট বিন্দু এ গামী। এখানে একটা জ্যা আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এখানে একটা জ্যা আছে আর এ জায়গাতে একটা জ্যা আছে, এ বি আর এসি দুইটা জ্যা, উভয়েরই একটা বিন্দু আছে, নির্দিষ্ট বিন্দু এ। আচ্ছা, তো ধরো এখানে হচ্ছে আমাদের কেন্দ্র ও, এখানে হচ্ছে কি আমাদের কেন্দ্র ও, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এ গামী যে ব্যাসার্ধটা আছে, এ গামী যে ব্যাসার্ধটা আছে ও এ, তো এই ব্যাসার্ধের সাথে আমাদের এই জ্যাগুলো সমান সমান কোণ উৎপন্ন করে। এই ব্যাসার্ধের সাথে এই জ্যাগুলো কি করে? সমান সমান কোণ উৎপন্ন করে, মানে এটা থিটা হইলে এটাও থিটা। তাহলে এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে এবি এবং এসি জ্যা, এই দুইটা যে সমান সমান কোণ উৎপন্ন করে, প্রমাণ করো। কি প্রমাণ করব? প্রশ্নে বলা আছে কি কোণ ও এ বি ইকুয়ালস টু কোণ ও এসি, কোণ দ্বয় সমান সমান। এখান থেকে আমাদেরকে প্রুফ করতে হবে এবি সমান সিডি। কি প্রুফ করা লাগবে? এবি সমান সিডি, এই জ্যায়ের দৈর্ঘ্য এই জ্যায়ের দৈর্ঘ্যের সমান। আচ্ছা, অঙ্কন অঙ্কন
অঙ্কন, অঙ্কনে কি বসবে? ও কমা বি, ও কমা সি যোগ করি। ও কমা বি, ও কমা সি যোগ করি। ঠিক আছে? আচ্ছা, প্রমাণ। প্রমাণটা বেশ ইজি। ফার্স্টে দেখো, আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কথা বলতে চাই। ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি। আচ্ছা, তো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ও এ সমান ও বি, কারণ উভয় বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি। আচ্ছা, তাহলে দুই বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুদের বিপরীত কোণও সমান। তার মানে কোণ ও এ বি ইকুয়ালস টু কোণ ও বি এ। মানে এই কোণ, এই বাহুর বিপরীত এই কোণ আর এই বাহুর বিপরীত এই কোণ, বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান দেখে কোণ দ্বয় সমান, তাহলে এটা থিটা হইলে এই কোণটা কত হবে? থিটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু আমরা দেখাইলাম। সিমিলার ওয়েতে দেখো, আমাদের পাশে আরেকটা ত্রিভুজ আছে। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজও প্রমাণ করা যায়, সেম ওয়েতে প্রমাণ করা যায়, অনুরূপ ভাবে দেখানো যায় যে এই কোণ থিটা হইলে এই কোণটাও থিটা। কেন? কারণ দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রেও, এই যে আমাদের সবুজ ত্রিভুজটা আছে, এই সবুজ ত্রিভুজটার ক্ষেত্রেও দেখো, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। কেন? তারা একই বৃত্তের ব্যাসার্ধ। সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণের মান সমান সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই দুটা কোণের মান কি হবে? সমান। তাহলে এটা থিটা হইলে এটাও কি? থিটা। আচ্ছা, তাহলে আমরা এটা দেখাইলাম। মাঝখানে হচ্ছে আমরা ওই পাশটা দেখাই দিলাম, এটা আমি লিখতেছি না। এবার হচ্ছে আমাদের প্রমাণের লাস্ট অংশে আমি চলে যাচ্ছি। প্রমাণের লাস্ট অংশ কি? সেটা ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ এ ও সি। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারতেছি যে ও এ, এক নম্বরে দেখো, ও এ সাধারণ বাহু, ও এ হচ্ছে কি? সাধারণ বাহু। ঠিক আছে? দুই নাম্বার, ও বি সমান ও সি। আমরা কি করতেছি? সাদা ত্রিভুজ আর সবুজ ত্রিভুজের মধ্যে তুলনা করতেছি। ও এ সমান ও এ সাধারণ বাহু, ও বি সমান ও সি বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তিন নাম্বার, দেখো ভাইয়া, আমাদের এই যে কোণটা আছে, এই কোণটা কত হবে? এই ত্রিভুজে এই দুই কোণ হচ্ছে থিটা থিটা, তাহলে এখানে বাকি কত? 180 মাইনাস 2 থিটা। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ যদি থিটা হয়, তাহলে এই দুইটা কোণের যোগফল 2 থিটা, তাহলে এই কোণ কত হবে? 180 থেকে 2 থিটা বিয়োগ, তাহলে এই কোণ হচ্ছে 180 মাইনাস 2 থিটা। সিমিলারলি দেখা যাচ্ছে এই কোণটা 180 মাইনাস 2 থিটা। সহজ কথায় বললে ত্রিভুজের তিন কোণের মানই পরস্পর সমান। এই ত্রিভুজের তিনটা কোণের মানে কি আসবে? পরস্পর সমান আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সহজ কথা আমি যদি একবারে লিখে ফেলি যে কোণ এ ও সি ইকুয়ালস টু কি আসবে? কোণ এ ও বি, এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে। তাহলে দেখো, দুই বাহু পরস্পর সমান হইল এবং তাদের মধ্যবর্তী কোণ সমান। তাহলে দুই বাহু আর তাদের মধ্যবর্তী কোণ যদি পরস্পর সমান হয়, ত্রিভুজদ্বয় সর্বসম। অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ কত? এ ও সি। অতএব অনুরূপ বাহু সমান হবে, তাহলে এ বি সমান এসি, এ বি সমান এসি। ঠিক আছে? আচ্ছা, এই লাস্ট পার্টটা আমি আরেকবার বলতেছি, খেয়াল করো। এই যে ত্রিভুজটা আছে, এই যে সাদা ত্রিভুজটা আছে, এই সাদা ত্রিভুজের দিকে যদি আমরা তাকাই, এই সাদা ত্রিভুজের তিন কোণের মান 180 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই যে কোনো একটা কোণ কত হবে? যে কোনো একটা কোণ আসবে 180 ডিগ্রি মাইনাস অপর দুই কোণের যোগফল। তাহলে এখানে কত? 180 মাইনাস 2 থিটা। তাহলে এই কোণটা যেরকম 180 মাইনাস 2 থিটা, এই কোণটাও কত? 180 মাইনাস 2 থিটা। তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান। আসলে এই দুই ত্রিভুজের ক্ষেত্রে সবগুলো কোণের মানই পরস্পর সমান হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, ও এ হচ্ছে সাধারণ বাহু, এই দুইটা ত্রিভুজে আমাদের হচ্ছে সাদা আর সবুজ ত্রিভুজে ও এ সাধারণ বাহু, ও বি সমান ও সি বৃত্তের ব্যাসার্ধ। আর এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ এ ও বি আর এ ও সি এরা পরস্পর সমান। তাহলে দুই বাহু সমান আর তাদের মধ্যবর্তী কোণও সমান।
বলতে পারতেছি এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম। যেহেতু দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম, তার মানে অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান। সেখান থেকে বলতে পারতেছি যে এবি সমান কত লেখা যাবে, এসি। ঠিক আছে, উপপাদ্য ছিল সবগুলো সলভ করা লাগলো, সো একটু পড়বা, সবগুলো উপপাদ্য পড়বা। আর এখানে একটু হোমওয়ার্ক দেওয়া আছে, এটা হচ্ছে 2 নম্বর উপপাদ্য, এটাও বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বর উপপাদ্যের ঠিক বিপরীত, নিজেরা ট্রাই করলে পারবা। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী দিন সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আমাদের 8.1 অপর যে উপপাদ্যগুলো বাকি আছে, যেগুলো বাতি রয়ে গেল আজকে, সেগুলো হচ্ছে আমরা আগামীকাল পড়বো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।